আমাদের স্বাধীন বাংলাদেশ ও থেকে নবাবী শাসনামল পর্যন্ত সরি আমাদের দেশের ইতিহাস থেকে নবাবী শাসনামল পর্যন্ত পার্ট 2 আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনা পাল বংশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। দেখেন পাল বংশ, এটা প্রথম বংশ ক্রমিক শাসন ব্যবস্থা। এরা প্রায় 200-400 বছর ক্ষমতায় ছিল। এরাই সর্বাধিক। আমাদের যে এটার প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, যেটা আমরা প্রথম পার্টে দেখছি, ঠিক আছে। শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। তাহলে প্রথম বংশ অনুক্রমিক শাসন শুরু করেন, ঠিক আছে। তাহলে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন হচ্ছে পালরা। আর যদি বলে কে, তাহলে কে শুরু করেন, ঠিক আছে, তাহলে গোপাল। কে শুরু করেন, তাহলে আছে গোপাল, ঠিক আছে। এই ধর্মপাল হচ্ছে সোমপুর বিহার আর বিক্রমশীল বিহার প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ধর্মপাল কি কি নির্মাণ করেন? সোমপুর বিহার আর হচ্ছে বিক্রমশীল বিহার। এই দুইটা বিহারই ধর্মপাল প্রতিষ্ঠা করেন। সোমপুর বিহার আর বিক্রমশীল, ঠিক আছে। তারপরে দেবরাজা আনন্দদেব, ঠিক আছে। এই দেবরাজা আনন্দদেব হচ্ছে আনন্দ বিহার প্রতিষ্ঠা করেন, যেটা হচ্ছে ময়নামতিতে, কুমিল্লা। এটা ময়নামতিতে দেবরাজা আনন্দদেব আনন্দ বিহার প্রতিষ্ঠা করেন। রামপাল হচ্ছে দিনাজপুরের রামসাগর দিঘি খনন করেন। দ্বিতীয় মহিপালের সময় কৈবত বিদ্রোহ হয়। কৈবত বিদ্রোহ কি জিনিস বলেন তো? বেশ ইন্টারেস্টিং। এই জীব হত্যা মহাপাপ, ঠিক আছে। কৈবত বিদ্রোহ হয়েছিল জেলে সম্প্রদায়ের সাথে। জেলে সম্প্রদায় মানে আমরা যে মাছ খাই, তাই না? এই যে মাছ আমরা খাই, এই মাছ খাওয়া মানে একটা জীব হত্যা, ঠিক আছে। এইসব করা যাবে না, মাছ খাওয়া যাবে না, এইসব এইগুলো নিয়ে যে একটা যুদ্ধ হয়েছিল। তারপরে দেখেন অশেষ অতীশ দীপঙ্কর, বৌদ্ধ ভিক্ষুক ধর্ম প্রচারক ছিলেন তিনি। অতীশ দীপঙ্কর তিনি হচ্ছে মুন্সিগঞ্জের বর্জযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। মুন্সিগঞ্জে, এটা মনে রাখবেন যে অতীশ দীপঙ্করের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। পণ্ডিত ভিটা হিসেবে পরিচিত এই মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রাম। তিনি তিব্বতের বৌদ্ধ ধর্ম প্রচার করতেন। তারপরে সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন। পাল যুগের পুঁথি চিত্র হচ্ছে তাল পাতার উপরে আঁকা হতো। তারপর আরেকটা যুগ হচ্ছে সেন। পালরা ছিল বৌদ্ধ আর সেনরা ছিল হিন্দু ধর্মের অনুসারী। প্রথম রাজা হচ্ছে সামন্তর। সামন্ত প্রথম রাজা। প্রতিষ্ঠা হচ্ছে হেমন্ত, এটা মনে রাখবেন। সেনের হচ্ছে প্রথম রাজা হচ্ছে সামন্ত। প্রথম রাজা প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত। বিজয় সেন হচ্ছে শ্রেষ্ঠ শাসক, যেটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে সর্বাধিক রাজ্য বিরাজ করেন। এটা বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন। বল্লাল সেন। এই কৌলান্য প্রথাটা কি জিনিস বলেন তো? এই যে জাত বিভাজন করেন তিনি। বিভাজন
কৌলিন্য প্রথা হচ্ছে বল্লাল সেন। ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে এই বল্লাল সেন। ঠিক আছে, দেখেন এই যে সনাতন ধর্মাবলীর বিভিন্ন জাত আছে, তাই না? হিন্দু সম্প্রদায়ের, মনে রাখবেন এইভাবে, জাস্ট মনে রাখার ট্রিক্স। হ্যাঁ, এই যে জাতটা বিভাজন করেছিলেন কে? হ্যাঁ, এটা হচ্ছে বল্লাল সেন। কৌলিন্য প্রথা, বল্লাল সেন। আর এই বল্লাল সেনই হচ্ছে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি। দেখেন বল্লাল সেন দান সাগর আর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। অদ্ভুত সাগর গ্রন্থ তিনি পুরোপুরি শেষ করতে পারেননি। গ্রন্থটি শেষ করেন হচ্ছে তার পুত্র লক্ষণ সেন। লক্ষণ সেন হচ্ছে গৌড়েশ্বর সর্বশেষ হিন্দু রাজা। লক্ষণ সেন হচ্ছে গৌড়েশ্বর। তিনি লক্ষণ সেন 1204 সালে, হ্যাঁ, তুর্কি বীর ইকতার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কাছে পরাজিত হন। ঠিক আছে, 1204 সালে তিনি পরাজিত হন। তাহলে দেখেন আমরা এখানে দুইটা গ্রন্থ সম্পর্কে শিখছি, একটা হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। এই দুইটা গ্রন্থই বল্লাল সেনের, কিন্তু এই অদ্ভুত সাগর বল্লাল সেন শেষ করতে পারেননি, মারা গেছিলেন। সেজন্য তার পুত্র লক্ষণ সেন, সর্বশেষ হিন্দু রাজা, তিনি এটা শেষ করেন। তারপরে সেন বংশের শেষ রাজা হিসেবে কেশবকে বিবেচনা করা হয়। ঠিক আছে, তবে অপশনে কেশব না থাকলে উত্তর হবে লক্ষণ সেন। ঠিক আছে? সেনদের উৎস, সেনরা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলায় আসে। ঠিক আছে, ইকতার উদ্দিন যেটা বলছিলাম বখতিয়ার খিলজির কাছে, লক্ষণ সেনের কাছে পরাজিত হয় 1204 সালে। প্রাচীন বাংলার সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক যেসব নিদর্শনগুলো আছে, ঠিক আছে, তার ভিতরে মোটা দাগে হচ্ছে মহাস্থানগড়, তাই না? মহাস্থানগড়ের অবস্থান আমরা সবাই জানি, এটা বগুড়াতে। হ্যাঁ, এটা হচ্ছে মৌর্য যুগে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমরা দেখছিলাম যে প্রথম যে যুগ বিভাজন শুরু হয়েছিল বাংলার, প্রথম হচ্ছে মৌর্য। ঠিক আছে, মৌর্যর পরে কি আসছিল? গুপ্ত। মৌর্যর পরে গুপ্ত, গুপ্তর পরে ছিল মৎস্য, নাই তাই না? মৎস্য নাই, তারপরে এসেছিল পাল, তারপরে হচ্ছে এই সেন। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আমরা জানি যে এটা প্রাচীন যুগের নিদর্শন। বিখ্যাত স্থানসমূহ হচ্ছে বৈরাগীর ভিটা, গেলে দেখবেন পাশাপাশি সবটাই। তারপর আছে গোবিন্দ ভিটা, ঠিক আছে, বৈরাগীর চাল। তারপর আছে শাহ সুলতান বলগির মাজার, হ্যাঁ, এখানে অবশ্য আমি যাইনি। এটা হচ্ছে ভাসু বিহার। তোমরা প্রতিদিনই একটা কাজ করলে হয় না, কয়েকজন মিলে একটা ইফতারি অ্যারেঞ্জ করলে হয় না, প্রতিদিনই 200-300 টাকা দিলে যদি করো তাহলে আমাদের জানাও, আমি পরশুরামের ভিটা, মৌর্য শিলালিপি, বেহুলার বাসর ঘর। ঠিক আছে, এগুলো সব পাশাপাশি গেলেই দেখতে পারবেন। হ্যাঁ, অশোকের, হ্যাঁ, এখানে একটা লিপি পাওয়া গেছিলেন এটা। তারপরে আরেকটা দেখেন, এটা হচ্ছে পাহাড়পুর। ঠিক আছে, পাহাড়পুর একক বৃহত্তম বৌদ্ধবিহার, এটা একক বৃহত্তম বৌদ্ধবিহার। এটার পূর্ব নাম ছিল হচ্ছে সোমপুর বিহার। হ্যাঁ, পাহাড়পুরের আর এক নাম হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহার, সোমপুর বিহার। এই সোমপুর বিহারের যিনি প্রতিষ্ঠাতা কে বলেন তো?
বল্লাল সেন, বল্লাল সেন, ঠিক আছে। নির্মাতা ছিল ধর্মপাল কানু। সরি, ধর্মপাল, ঠিক আছে। যে নদীর তীরে অবস্থিত, হ্যাঁ, এটা হচ্ছে আত্রাই, নওগাঁ। ঠিক আছে, যে নদীর তীরে অবস্থিত, পাহাড়পুর হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত নওগাঁ। হ্যাঁ, এর বিভিন্ন নিদর্শন হচ্ছে জৈন মন্দির, সত্যপীরের ভিটা, আর হচ্ছে জগদ্দল বিহার। আর নিদর্শন গুপ্ত বংশের তামালিপি পাওয়া গেছিল এটা। ময়নামতি বিহার, পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। অবস্থান শালবন বিহার, কোটবাড়ি, কুমিল্লা। রোহিতগিরি। নির্মাণ করেন হচ্ছেন দেবপাল, দেব বংশ। ঠিক আছে, বৌদ্ধবিহার, আনন্দ বিহার, বৈরাগীর মোড়া, হ্যাঁ, ভোজ বিহার, রূপবান মোড়া। বাংলার মুসলিম আধিপত্য, এটা যদি একটু দেখি আমরা, ঠিক আছে। নদিয়া দখল করেন, আমরা দেখছিলাম যে শেখ লক্ষণ সেনকে পরাজিত করেন বখতিয়ার খিলজি, ঠিক আছে। তিনি ত্রয়োদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেন। ঠিক আছে? বাংলার প্রথম মুসলমান অভিযান, প্রথম মুসলমান সুলতান, বিহার ও বাংলা জয়। 1204 সালে তিনি বিহার ও বাংলা জয় করেন। লক্ষ্যবর্তী জয় হচ্ছে 1205 সালে, মতান্তরে 1204 লক্ষ্যবর্তী জয় করেন। নদিয়া জয় করেন, 17 জন সৈন্য নিয়ে নদিয়া জয় করেন। মৃত্যু হচ্ছে 1206 সালে আলী মর্দানের হাতে। ঠিক আছে, রাজধানী দেবকোটে তিনি মৃত্যুবরণ করেন। তারপর হচ্ছে মুদ্রা চালু, সুলতান গিয়াসুদ্দিন বাংলায় সুলতানদের মধ্যে সর্বপ্রথম মুদ্রা চালন করেন। ঠিক আছে, বাংলার সুলতানদের মধ্যে গিয়াসুদ্দিন প্রথম মুদ্রা চালু করেন। গিয়াস উদ্দিন বাংলার সুলতানদের মধ্যে, সুলতানদের মধ্যে প্রথম মুদ্রা চালু করেন। মুদ্রা চালু করেন। একটা বিষয় মনে রাখবেন এটা, হ্যাঁ, এইভাবে মনে রাখা যেতে পারে যে এই যে গিয়াস বা গ্যাস, হ্যাঁ, গ্যাস কেনেন না বাসার জন্য, এই গ্যাসের সাথে মুদ্রার সম্পর্ক আছে, হ্যাঁ। এটা দিয়ে মনে রাখতে পারে যে গিয়াসউদ্দিন মুদ্রা চালু করেন, তার মুদ্রার সাথে একটা সম্পর্ক ছিল। জিয়াউদ্দিন বারানি হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থে, হ্যাঁ, বাংলাকে বিদ্রোহের নগর বলেন। হ্যাঁ, বাড়ানি দেখেন, যার বাড়ানি, হ্যাঁ, জিয়াউদ্দিন বারানি, হ্যাঁ, বারানি, এই জিয়াউদ্দিন বারানিরে মনে করেন বাড়ানি, হ্যাঁ, বাড়ানি। আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, অনেক তুই বেড়েছিস, হ্যাঁ, এই যে বাড়ানি, যে বাড়বে সে কি করবে, বিদ্রোহ করবে। ভারতবর্ষে আমরা একটু আগে দেখছিলাম যে ভারতবর্ষে মুসলমানদের যে আধিপত্য, এটা যদি একটু আমরা দেখি, মুসলমানদের যে আধিপত্য, মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, 712 সালে। ঠিক আছে, তারপরে সিন্ধু রাজা, আরবদের আক্রমণের সময় সিন্ধুর রাজা ছিলেন হচ্ছে দাহির, মুসলমানদের সহযোগিতা, হাজ্জাজ হাজ্জাজ বিন ইউসুফের প্রত্যক্ষ সহযোগিতায় মুসলমানরা এই
সিন্ধু জয় করতে সক্ষম হয়। হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ, এই নামটা, হাজ্জাজ বিন ইউসুফ। উমাইরা খলিফা ওয়ালিদ, আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম জাহানের খলিফা হিসেবে উমাইয়া খলিফা ওয়ালিদ ছিলেন। স্পেন জয়, হ্যাঁ, তার সেনাপতি তারেক রাজ পরাজিত করে স্পেন জয় করেন। সুলতান মাহমুদ ভারতবর্ষ 17 বছর আক্রমণ করেন, সহ করেছিল পারস্যের ফেরদৌস। তারপর আছে ঘুরি বংশ। দেখেন মোহাম্মদ ঘুরি, তাই না, ভারতবর্ষের মুসলমান শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। তিনি ভারতবর্ষের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ ঘুরি। তরাইনের যুদ্ধ। এই যে মোহাম্মদ ঘুরি হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আর প্রতিষ্ঠাতার নাম আমরা আরো একজন কিন্তু পড়লাম, কি বলেন তো, মোহাম্মদ বিন কাসেম। হ্যাঁ, এই কাসেম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, কিন্তু মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ঘুরি হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। তরাইনের যুদ্ধ দেখেন, তরাইনের যুদ্ধ 1191 সালে, হ্যাঁ, ঘুরি ও পৃথ্বীরাজার মধ্যে হয়েছিল। হ্যাঁ, পৃথ্বীরাজ আনন্দ, এখানে পৃথ্বীরাজ বিজয়ী হন। তারপরে আবার পরবর্তী সালে 1192 সালে ঘুরি এবং পৃথ্বীরাজের মধ্যে আবার যুদ্ধ হন। হ্যাঁ, এখানে ঘুরি বিজয় হন দ্বিতীয়বারে, ঠিক আছে। মোহাম্মদ ঘুরি একজন কৃতদাস ছিল, সেজন্য এই ঘুরি বংশকে কৃতদাস বা দাস বংশ বলা হয়, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবেক হচ্ছে তার জামাতা। মোহাম্মদ ঘুরির সেনাপতি, এই যে মোহাম্মদ ঘুরির, সরি, এই কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ছিল মোহাম্মদ ঘুরি, সরি। সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের নিকট উপমহাদেশের শাসনভার হস্তান্তর করেন, ঠিক আছে। এই যে দাস শাসন আমল, যখন এই ঘুরি বংশ মোহাম্মদ ঘুরির কাছে দেয়া হয়, হ্যাঁ, কুতুবউদ্দিন আইবেক যখন তার শাসন কার্য মোহাম্মদ ঘুরিকে দেন, আর মোহাম্মদ ঘুরি যেহেতু কুতুবউদ্দিনের দাস ছিল, সেই জন্য এটা দাস শাসন আমল বলা হয়। হ্যাঁ, কুতুবউদ্দিন আইবেক দাস শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন। হ্যাঁ, উনি উত্তর ভারতের রাজ্য বিরাজ বিস্তার করে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। কুতুব মিনার, হ্যাঁ, কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন, ঠিক আছে, যা বিখ্যাত সাধক, হ্যাঁ, কুতুবউদ্দিন কাকির নাম অনুসারে। হ্যাঁ, কুতুবউদ্দিন কাকি মনে করতে মনে হয় আমারও যে কুতুব মিনার কুতুবউদ্দিন নির্মাণ করছিল, তার মানে ওইটার কুতুবউদ্দিনের নাম অনুসারেই, কিন্তু না, এটা সাধক কুতুবউদ্দিন কাকের নাম অনুসারে। হ্যাঁ, দানশীলতা, কুতুবউদ্দিন আইবেককে লাক্স বক্স বলা হয়। হ্যাঁ, কুতুবউদ্দিন আইবেককে কি বলা হয়, লাখ বক্স। হুম, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, দিল্লির সালতানাতাবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, এটা বেশ ইম্পর্টেন্ট। ইলতুৎমিশ দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। সালতানাতাবাদের ভারতের মুসলিম শাসনের মধ্যে প্রথম মুদ্রা চালু করেন এবং কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন, বা মুসলিম শাসকদের মধ্যে প্রথম মুদ্রা চালু করেন, ঠিক আছে, ইলতুৎমিশ। তারপরে সুলতান রাজিয়া, এটা হচ্ছে আপনার আহ মোহাম্মদ ঘুরির মেয়ে সম্ভবত এটা। হুম, দিল্লি শাসনের প্রথম জৈন শাসন আরম্ভ করেন 1236 সালে, এটা মনে করেন। নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন মাহমুদ, এটা নাসিরুদ্দিন মাহমুদ হচ্ছে ফকির বাদশাহ নামে পরিচিত ছিলেন। আমির খসরো, সুলতান গিয়াসউদ্দিন বলবানের অধীনে তিনি ভারতের তোতা পাখি, হ্যাঁ, আমির খসরু হচ্ছে ভারতের তোতা পাখি বুলবুল ই হিন্দ নামে পরিচিত। তারপরে দেখেন খলজি শাসনামল, আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠাতা, প্রথম
মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন। ইবনে বতুতা এই আলাউদ্দিন খলজির সময় আসছিল। আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান হিসেবে মনে করেন। তিনি দুর্নীতি রোধ করেন। সেনাবাহিনীর দুর্নীতি রোধ করতে দাগ প্রথা ও অশ্ব চিহ্ন বা হুলিয়া প্রথা প্রত্যেক সৈনিকের দৈনিক বিবরণ প্রবর্তন করেন। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে তিনি দাগ প্রথা এবং হুলিয়া প্রথা চালু করেন কে? আলাউদ্দিন। উম, প্রথম রেশমিং ব্যবস্থা, উম, বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি, হ্যাঁ। তারপর হচ্ছে মূল্যনীতি, মূল্য নির্ধারণ করেন। বিখ্যাত কীর্তি হচ্ছে আলাউল। হুম, ঠিক আছে। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতন ঘোষণা করেছিলেন আমি রাষ্ট্র। ঠিক আছে, আলাউদ্দিন খলজির কীর্তিগুলো একটু দেখবেন। এই পর্যন্তই এই ভিডিওটা।